নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিএনপির। জনস্বার্থে রাজপথে থাকার দাবি জামায়াতের। ফেব্রুয়ারিতে নির্বাচন বললেন প্রেস সচিব। জন অধিকার প্রতিষ্ঠায় বৈষম্য বিরোধী আইন অপরিহার্য, মত বিশিষ্টজনদের। এই সরকারের মেয়াদে বাস্তবায়ন চান অংশীজনরা। শাহবাগে প্রাথমিক শিক্ষকদের পদযাত্রায় পুলিশি বাধা, জল কামান, টিয়ার শেলে কয়েকজন আহত। পাঠদান ব্যাহত হলে ব্যবস্থা, হুঁশিয়ারি উপদেষ্টার। এবং মজুতদারদের কারসাজিতে লাগামহীন পেঁয়াজের দাম। ক্ষুব্ধ ক্রেতা, সংকট দূর করতে উৎপাদন বাড়ানোর তাগিদ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে, অভিযোগ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে নির্বাচন বাধাগ্রস্ত করতে নয়, জামাত রাষ্ট্র এবং জনস্বার্থে রাজপথে আছে বলে জানান জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ। আর এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংলাপে এসব কথা বলেন তারা। নাহিদ সিরাজি নিম্মির রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচন বিশেষজ্ঞ, কূটনীতিক, উন্নয়ন প্রত্যাশার প্রতিফলন বিষয়ে সংলাপের আয়োজন করা হয়। এতে অংশ নেন রাজনৈতিক দলের প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ, কূটনীতিক, উন্নয়ন সহযোগী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা। অধিকাংশ ক্ষেত্রে এরপরে ইশতেহারের অঙ্গীকারগুলো, তারা যে প্রমিসগুলো করলেন, তারা যে কমিটমেন্ট করলেন, তারা যে উন্নয়নের তারা যে কথাগুলো বললেন, এটার জবাবদিহিতার বিধানটা কি? আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, রাজনীতিকে সাংঘর্ষিক অবস্থার দিকে নিয়ে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে। কোথায় কোথায় আপনি রাস্তায় যাবেন? এখন অন্য দল যদি আবার তার প্রতিবাদে আবার রাস্তায় যায়, তাহলে কি হবে? সংঘর্ষ হবে না? এখানে অত্যন্ত সতর্ক থাকতে হবে। নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে এগুলোর সাথে অনেকে লিঙ্ক করতে পারে। এদিকে জুলাই সনদ বাস্তবায়নে জামায়াত রাজপথে আছে, নির্বাচন বাধাগ্রস্ত করার উদ্দেশ্য নেই বলে জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল। আমরা তো মাঠে তো জুলাই সনদ তৈরি কালেই ছিলাম, আমরা কিন্তু হঠাৎ করে আসি নাই। 4 মাস ধরেই আমরা কিন্তু আছি। কেন আছি? আমরা তো ডায়লগে ছিলাম। যেমন আমরা আমাদের ডেমোক্রেটিক কালচারের মধ্যে যেটা আছে, পার্লামেন্টও আমরা যাই, আলোচনা করি, ওয়ার্কআউট করি, আবার পার্লামেন্টে যাই, আবার রাজপথেও আসি। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেন, সরকার ঘোষিত সময়েই নির্বাচন হবে। পুরো ক্যাবিনেট, পুরো উপদেষ্টা পরিষদ, চিফ অ্যাডভাইজার সবাই এইটার জন্য আমি বলবো যে রাত দিন কাজ করছেন। ইলেকশন ঠিক টাইমে একদম ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে সরকার সচেষ্ট বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নিশ্চিত থাকেন যে একটা সুন্দর ইলেকশন বাংলাদেশে আসছে। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। জনগণের অধিকার প্রতিষ্ঠায় বৈষম্য বিরোধী আইন তৈরি অপরিহার্য বলে মত দিয়েছেন সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। দুপুরে আন্তর্জাতিক চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত আলোচনা সভায় তিনি এমন মত দেন। আর অন্তর্বর্তী সরকারের মেয়াদে আইনটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার তাগিদ দিলেন অংশীজনরা। এমআর আসাদের রিপোর্ট। আমি আবার মঞ্চে ফিরে আসবো। বৈষম্য বিরোধী আইন তৈরিতে জনসচেতনতার সৃষ্টি ও নাগরিকদের মতামত পর্যালোচনা বিষয়ে আলোচনা সভার আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম। সভায় বক্তারা আইনটির পক্ষে বিপক্ষে মতামত দেন। নারী বিষয়ক কমিশন গঠন করার সুপারিশ দেওয়া হয়েছে, যেটা আমার কাছে মনে হয় যে এই বৈষম্য বিরোধী আইন যদি প্রবর্তিত হয় একটাকে রিইনফোর্স করবে। যদি 5 ঘন্টা কর্মঘণ্টা হয় তাহলে আমাকে কেন কোনো ফার্ম হায়ার করবে? তারা তো ঠিক সেম ওয়ে যে 8 ঘন্টায় একজন পুরুষকে পাচ্ছে। রাজনৈতিক বিভাজনের সুষ্ঠু সমাধানেও এ আইন ভূমিকা রাখবে জানিয়ে আলোচকরা বলেন, জাতীয় নির্বাচনের আগেই এর কাজ শুরু করা প্রয়োজন। তার সরকার যদি বৈষম্যবিরোধী আইনটা না করে যায়, আমি মনে করি তার কর্মের মধ্যে, তার টোল কার্যক্রমের মধ্যে একটা অসম্পূর্ণ থেকে যাবে। জামাত না বিএনপি, বিএনপি না এনসিপি, এনসিপি না জাতীয় পার্টি, জাতীয় পার্টি না জাসদ না কমিউনিস্ট পার্টি, এই হিসাবগুলো, এই বিভেদের যে সীমারেখা, সমস্ত সীমারেখাকে অতিক্রম করে আমার সোশ্যাল ফ্যাব্রিককে নষ্ট করেছে
এবং বাংলাদেশকে একটি অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। জনগণের সাংবিধানিক অধিকার সমুন্নত করতে আইন তৈরি অপরিহার্য বলে মত দেন সিপিডি ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। নাগরিকের অধিকারকে নিশ্চিত না করে এই সংস্কার করা কোনোভাবে সম্ভব না। এখন এই মুহূর্তে যে আইনটি করার ক্ষেত্রে নাগরিকদের পক্ষ থেকে আমরা দাবি উত্থাপন করছি সেটা হলো একটি সর্বজনীন আইন করা, যেটার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন ধরনের যে বৈষম্য আছে জাতি গোষ্ঠী নির্বিশেষে বয়স এবং স্থান নির্বিশেষে সেগুলোকে মোকাবেলা করা সম্ভব হয় আইনের শাসনের মাধ্যমে। চলমান সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে এই আইনের রূপরেখা প্রস্তুত করার পরামর্শ দেন তিনি। এইটি সময় যে একটি বৈষম্য বিরোধী সামগ্রিক আইন যাতে আমরা গড়ে তুলতে পারি। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। সেটা 10ম গ্রেডের বেতন সহ 3 দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদযাত্রা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। শাহবাগে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে আন্দোলনকারীদের ওপর জলকামান ও টিয়ার শেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে বেশ কয়েকজন আহত হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষকরা। এদিকে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, সহকারী শিক্ষকদের 10ম গ্রেড চাওয়া অযৌক্তিক। তাদের আন্দোলনে পড়াশোনায় ক্ষতি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মেজবাহ রহমানের রিপোর্ট। পূর্ব ঘোষণা অনুযায়ী 10ম গ্রেডে বেতন সহ 3 দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালন করেন তারা। 10ম গ্রেডে বেতন নির্ধারণ, উচ্চতর গ্রেড সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতি বাস্তবায়নের দাবি জানান শিক্ষকরা। টিচার ক্যান নট বি থার্ড ক্লাস এমপ্লয়ি। এখন শিক্ষক কখনো তৃতীয় শ্রেণী হতে পারে না। 6.something আমাদের টিফিন ভাতা প্রতিদিন আপনাদের কাছে আমাদের প্রশ্ন, জাতির কাছে আমাদের প্রশ্ন, এই স্বল্প টিফিন ভাতা আমাদের কাছে লজ্জার বিষয়। দৈনিক মাত্র 6 টাকার টিফিন ভাতার বিষয়টিকে অযৌক্তিক উল্লেখ করে তারা বলেন, বেতন ভাতায় অবমূল্যায়ন সহ শিক্ষকদের মর্যাদাও ভুলুণ্ঠিত হচ্ছে। আমাদের দাবি যতক্ষণ আদায় না করা হবে আমরা ততক্ষণ অবস্থান কর্মসূচি এখানে থাকবো। যার থেকে জাতির ভিত্তিটা গড়ে আমরা, তারা এখন তৃতীয় শ্রেণীর মর্যাদার কর্মচারী। এই লজ্জা পুরো জাতি, এই লজ্জা পুরো বাংলাদেশে। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ নামে 4টি শিক্ষক সংগঠনের মোর্চার ব্যানারে চলছে অবস্থান কর্মসূচি। শিক্ষকরা বলেন, দ্রুতই ক্লাসে ফিরতে চান তারা। এক্ষেত্রে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। শিক্ষকদের এই আন্দোলন থেকে আপনি স্কুলে ফিরে নিন এবং 10ম গ্রেড আমাদের ন্যায্য দাবি, এই ন্যায্য দাবি আমাদেরকে দিয়ে দিন। আমরা চাই না শিক্ষার্থীদের ক্ষতি হোক, আমরা চাই শিক্ষার্থীরা সুনাগরিক হিসাবে গড়ে তুলুক। আমরা ক্লাসে ফিরে যেতে চাই। 11তম গ্রেডে নাকি তারা একটা প্রতিদিন চলতেছে, কিন্তু 11তম গ্রেডে আমরা মানি না। পরে শাহবাগমুখী পদযাত্রা কর্মসূচিতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন শিক্ষকরা। এ সময় আন্দোলনরতদের উপর জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। এতে বেশ কয়েকজন আহত হন। এদিকে খুলনার এক অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 13 থেকে 10ম গ্রেডে যাওয়ার যৌক্তিকতা নেই। শুধুমাত্র আমরা প্রধান শিক্ষকদের 10ম গ্রেড দিয়েছি এবং তাদের জন্য, সহকারীদের জন্য আমরা 11 গ্রেডের জন্য অনবরত চেষ্টা করে যাচ্ছি। এই পরিপ্রেক্ষিতে এসে 10ম গ্রেডের দাবি তুলে আন্দোলন করা, এটা কতটুকু যৌক্তিক বিবেচনা করবেন? আন্দোলনের কারণে পড়াশোনার ক্ষতি হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারও দেন উপদেষ্টা। আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের যেন পড়াশোনায় বিঘ্নিত না হয় এবং এই ব্যাপারে আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেব যদি আমাদের পড়াশোনা বিঘ্নিত হয়। মেজবাহ রহমান, মোহনা সংবাদ, ঢাকা। পেঁয়াজের লাগামহীন দামে ক্ষুব্ধ ক্রেতা। কৃষকের ঘরে পেঁয়াজ না থাকায় নভেম্বর-ডিসেম্বরে পেঁয়াজ সংকট তৈরি হয়। এই সুযোগে ইচ্ছে মতো বাজার নিয়ন্ত্রণ করেন মজুতদাররা। তাই সমস্যা সমাধানে পর্যাপ্ত হিমাগার তৈরি এবং বছর জুড়ে চাষাবাদের তাগিদ দিয়েছেন কৃষি গবেষকরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। সবটার দাম বেশি, এই জন্য আমাদের খরচা যা যায় ওই খরচা আর উঠে না। বাজারে আমরা খুচরা মূল্যে 20 টাকা করে বেশি নতুন মেডিসিন ওষুধ দিতে দিতে পানি দিতে দিতে দেয় কত যেটা আল্লাহ দেয় সেটা টাকা ওঠে। এমন হাহাকার পেঁয়াজ চাষিদের, যারা উৎপাদনের পর ন্যায্য মূল্য বঞ্চিত।
দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা 25 থেকে 27 লাখ টন, বিপরীতে উৎপাদন 35 থেকে 37 লাখ টন। কিন্তু সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ জটিলতায় নষ্ট হয় 25% মতো। এতে করে ঘাটতি থাকে প্রায় 7 লাখ টন পেঁয়াজ, যা আমদানি করতে হয়। বাজার যারা মনিটরিং করে, বাণিজ্য মন্ত্রণালয় এদের দায় সারে, এরা কোনো কিছু জানে না, মাঠ পর্যায়ে তারা কোনো তথ্য কালেকশন করে না, ফলে সিন্ডিকেটরা সেই সুযোগটা নিচ্ছে। নভেম্বর ডিসেম্বরে মূলত কৃষকের হাতে পেঁয়াজ থাকে না, আর বর্তমানে পাতা পেঁয়াজ এখনো পর্যাপ্ত না থাকায় ভোগান্তিতে ক্রেতারা। পেঁয়াজে আসে এটা হচ্ছে সিন্ডিকেটেড বিষয়, এটা কোনো ওই যে বলেন যে ওই ইন্ডিয়া পেঁয়াজ দিচ্ছে না বলে দাম নাথিং। আর্মি নামক নামায় যাচাই করুন, এটা বাজারের দোষ না, এটা বাজারে লাগু কোনো দোষ না, দোষ হলো সিন্ডিকেটের দোষ। এই সিন্ডিকেটটা ভাঙা দিতে কোন সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির তথ্য অনুযায়ী 1 মাসের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে প্রায় 52%। এজন্য মজুতদারকেই দায়ী করলেন খুচরা বিক্রেতারা। 40-45 টাকা সব কিনা টোটালি সব কোল্ড স্টোর করে, কারণ বাজারে যে কৃত্রিম সংকট সৃষ্টি হয়, ফলে ওই যে নভেম্বর মানে মৌসুমের শুরুতে পেঁয়াজের মূল্য মানে নরমাল যে দামটা ওই দামে কিন্তু ভোক্তারা পায় না। দেশে দৈনিক পেঁয়াজের চাহিদা 6 থেকে 7 হাজার টন, কিন্তু বাজারে এখন যে পেঁয়াজ রয়েছে তা দিয়ে এই চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। তাই আগে থেকেই সরকারের প্রস্তুতি নেওয়া উচিত ছিল। আমরা প্রতি বছরই জানি যে নভেম্বর ডিসেম্বর মাসে আমাদের পেঁয়াজের দাম বেড়ে যায়, কারণ হচ্ছে আমাদের পেঁয়াজ আসে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। তাহলে নভেম্বর ডিসেম্বর মাসে পেঁয়াজ আনার জন্য এখন কেন ইম্পোর্ট করতে হবে? আমরা কেন আগে থেকে প্ল্যান করলাম না? আমাদের দেশে যে পেঁয়াজ উৎপাদন হয় সেই সবগুলো দিয়ে কিন্তু সারা বছর খাওয়া যেত। শুধুমাত্র কোল্ড স্টোরেজের অভাবে আমরা এটা রাখতে পারি না, তাই খেয়ে ফেলি, অথবা পচে যায়, নষ্ট হয়ে যায়। কৃষক কিন্তু প্রচুর খরচ করে, কিন্তু সেই দাম পায় না বলে আগ্রহ হারিয়ে ফেলছে। তার জন্য বিদেশ থেকে প্রচুর পরিমাণে আমাদের পেঁয়াজ আসতেছে এবং এটা নিয়ন্ত্রণ করতেছে একটা সিন্ডিকেট। গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনে আরো মনোযোগী হওয়ার পরামর্শ দেন এই কৃষিবিদ। হয় আমাদের উৎপাদন করতে হবে, নাহলে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার জন্য যদি ইম্পোর্ট করতেই হয় সেটাকে সিন্ডিকেটটাকে আমরা ভেঙে দিই। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক রেডিওলজি ও বিশ্ব রেডিওগ্রাফি দিবস আজ। প্রতিবারের ন্যায় এবারও বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ বেসরকারি পর্যায়ে নানা আয়োজনে পালিত হচ্ছে এই দিবসটি। এরই ধারাবাহিকতায় র্যালি ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্ট। রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতাল থেকে শুরু হওয়া র্যালিটি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে শেষ হয়। এ সময় টেকনোলজিস্টরা জানান, এক্সরে আবিষ্কারের পরেই চিকিৎসার বৈপ্লবিক পরিবর্তন ঘটে। রেডিওগ্রাফারদের একটা স্বাস্থ্য ঝুঁকি আছে। আমি আজকের এই দিনে আপনাদের স্বাস্থ্য ঝুঁকিটার ব্যাপারেও সবাইকে খেয়াল রাখার জন্য এবং প্রশাসনকেও এই ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ করছি। ভবিষ্যতে রেডিওলজি ইমেজিংয়ে যারা কর্মরত আছেন তাদেরকে যেন যে বিভিন্ন সমস্যার সম্মুখীন আছে, বিশেষ করে যে দাবিগুলা, বিশেষ করে ঝুঁকি বাতাটা, এটার দিকে যেন সরকারের বিশেষ নজর দেন। হেলথ কেয়ারকে এম্পাওয়ারমেন্ট করতে হলে, শক্ত মজবুত সুদৃঢ় করতে হলে ইমেজিংয়ের কোনো বিকল্প নেই। আর এই নন কমিউনিকেবল ডিজিজগুলো নির্ণয়ের ক্ষেত্রে রেডিওলজির কোনো বিকল্প নেই। গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি। এতে পুড়ে গেছে 7টি তুলার গুদাম। আগুন নেভাতে এখনও কাজ করছে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। সংস্থাটির সহকারী পরিচালক জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দমকল টিম পৌঁছলেও পর্যাপ্ত পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে। দুপুরে সংগঠিত অগ্নিকাণ্ডে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এর সূত্রপাত হতে পারে। আগুন নেভানোর পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানান এই কর্মকর্তা। আগুন লাগার কারণ, যেহেতু আমরা এখনো ফায়ার ফাইটিং করতেছি, আমরা যাই নাই যে কি কারণে আগুনটা লাগছে, এখনো কিন্তু শেষ হয় নাই। যেহেতু এটা জুটের আগুন, এটা অনেক সময় লাগবে আগুনটা নির্বাপন করতে। আমরা নিয়ন্ত্রণ দিছি, আগুনটা আর কোনো জায়গায় বৃদ্ধি পাবে না, কিন্তু ভিতরে ভিতরে আগুনগুলো জ্বলতে থাকবে। এই জুটের যে গাইডগুলো যেগুলো আছে এগুলোকে সরাতে হবে। যশোরে যানজটে নাকাল নগরবাসী। ইজি বাইক ও রিকশার দৌরাত্ম্য সহ যানজটে সাধারণ মানুষের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থী ও অফিসগামীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। যানজট নিরসনে ট্রাফিক বিভাগ কাজ করলেও দৃশ্যমান কোনো উন্নয়ন নেই। মাঝে মাঝে এক প্রকার দায়সার অভিযান চালাচ্ছে পৌরসভা। স্বাধীন মোহাম্মদ আবদুল্লাহর প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি।
যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা এলাকা, যেখানে বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে রিকশা, ইজিবাইক, মোটরসাইকেল ও সাধারণ পথচারীদের আনাগোনা। তাতে করে জসকোট মোড়, চিত্রার মোড়, হাসপাতাল মোড়, মনিহার এলাকায় যানজট যেন নিত্যসঙ্গী। বাসাতে বাইরে হয়ে অফিসে যাইতে এক্সট্রা টাইম নিয়ে যেতে হচ্ছে। অ্যাম্বুলেন্স নিয়ে রোগী যাতায়াত করতে পারা যাচ্ছে না। চারিদিকে তাকাইলেই দেখা যায় শুধু জাম আর জাম। যেখানে যাবেন আপনি টাইমে পৌঁছাতে পারবেন না। অনুমোদনহীন রিকশা, ইজিবাইক বৃদ্ধি, জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রিজ না থাকা, পথচারীদের এলোমেলো চলাচল এবং ফুটপাত দখল যানজটের জন্য দায়ী। ইজিবাইক যন্ত্রতন্ত্রভাবে যেখানে সেখানে গাড়ি পার্কিং করতেছে এবং যারা স্কুল কলেজ পড়ার ছাত্রছাত্রী আছে রাস্তা পারাপার হতেও তাদের অসুবিধা হচ্ছে। যানজটে আমাদের একটু সমস্যা আছে। যারা লাইসেন্স আছে তারা তো লাইসেন্স করে নিয়েছে আর ওরা তো লাইসেন্সবিহীন চালাচ্ছে। পৌরসভা নির্দিষ্ট নিয়মে যানবাহন অনুমোদন দিলে আর প্রশাসন ও পুলিশ একযোগে কাজ করলে যানজট কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন এ পুলিশ কর্মকর্তা। যারা লিজ দিয়েছেন বা করছেন, ইজারা দিয়েছেন ফুটপাতের জন্য বা বিভিন্ন ব্যবসার জন্য, এটি বন্ধ করতে হবে। আমার মনে হয় একই সাথে ট্রাফিক পুলিশের সাথে সাথে যদি সরকার অন্যান্য সংস্থা, বিআরটিএ এবং জেলা প্রশাসন, পৌরসভা সবাই মিলে আমরা একসাথে কাজ করতে পারি এবং মানুষের মধ্যে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি পায়, তাহলে এই যশোর জেলার যে ট্রাফিক সমস্যা সেটি নির্মূল করা সম্ভব হবে। পৌর প্রশাসক অবশ্য বলছে, যানজট নিরসনে তারা জেলা প্রশাসন ও ট্রাফিক বিভাগের সাথে সমন্বয় করে কাজ করছে। 4700 গাড়ির লাইসেন্স দেওয়া আছে আর যে সকল গাড়িগুলো চলছে সেগুলো অবৈধভাবে চলছে। দৈনন্দিন কাজে এই পৌরসভার মধ্যে আসে, যে কারণে হয়তো বা গাড়ির সংখ্যাটা অনেক বেশি। তো আমরা নিজেরাও চেষ্টা করছি যে পৌরসভার বাইরের যাতে ইজি বাইকগুলো পৌরসভার মধ্যে না আসে, সেজন্য আমরা সেখানে আমরা একটা পদক্ষেপ নেব। যানজটের ভোগান্তি থেকে মুক্ত করতে প্রশাসন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রত্যাশা শহরবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ। সুপারির রাজ্য পিরোজপুরের পাঁচপাড়া বাজারে সপ্তাহে বিক্রি হয় কোটি টাকার সুপারি। স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। কৃষকদেরকে সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। নুরুদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন তাসিন তারিন। সুপারির জন্য বিখ্যাত পিরোজপুর সদর উপজেলার পাঁচপাড়া বাজার। সপ্তাহে সোম ও বৃহস্পতিবার 2 দিন বসে এই হাট। প্রতি হাটে বিক্রি হয় কোটি টাকার সুপারি। স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা সহ 20টি জেলায় সরবরাহ করা হয় এখানকার সুপারি। চলতি মৌসুমে সুপারির ফলন বেশি হওয়ায় কৃষকের মুখে ফুটেছে হাসি। পাশাপাশি দাম নিয়ে সংখ্যায় রয়েছেন তারা। সপ্তাহে হাটে সুপারি বিক্রি করা হয় প্রায় 1 কোটি টাকার মতো প্রতি সপ্তাহে সুপারি বিক্রি করা হয়। বর্তমান যে দাম আছে চাটির সে তুলনায় পাকার দাম কম। বিক্রেতা যারা আছে তারাও দাম পাচ্ছে না, আমরা যারা ব্যবসায়ী তারাও ঠিক মতন দাম পাচ্ছি না। গত বছরের তুলনায় প্রায় 80 থেকে 100 টাকা কুড়ি প্রতি কম। সুপারি চাষে লাভবান হতে কৃষকদের সব ধরনের সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। পিরোজপুর জেলার যে সুপারি, এই সুপারিগুলো মোটামুটি বড় সাইজের এবং এই কালারও খুব সুন্দর এবং এখানে এই সুপারির চাহিদা সারা দেশেই আছে। এই সুপারি বিক্রি করে এখানকার কৃষকরা লাভবান হয় এবং সুপারি সারা দেশেই প্রচলন আছে। পিরোজপুরে এবছর প্রায় 4600 হেক্টর জমিতে সুপারি চাষ হয়েছে, যার বাজার মূল্য প্রায় 425 কোটি টাকা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় চলমান গণহত্যার অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ 37 ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। তালিকায় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটজ ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরও রয়েছেন। তুরস্কের এই পদক্ষেপকে প্রচারণামূলক নাটক বলে উড়িয়ে দিয়েছে ইসরায়েল। এদিকে পশ্চিম তীরের অধিকৃত জুয়েদা গ্রামে পেট্রোল বোমা বিস্ফোরণের অভিযোগে 2 সন্দেহভাজন কিশোরকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। কাজী শাহরিনের রিপোর্ট। হামাস নির্মূলে সামরিক অভিযানের নামে দীর্ঘ 2 বছর ধরে গাজায় গণহত্যা চালিয়েছে দখলদার ইসরায়েল। এ গণহত্যায় নিহত হয়েছে 68,000-এরও বেশি ফিলিস্তিনি। চলমান এ গণহত্যার অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ 37 ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক।
শুক্রবার ইস্তাম্বুলের প্রসিকিউটরের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, নেতানিয়াহু ছাড়াও অভিযুক্তদের তালিকায় আছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়ল জামির। তবে ৩৭ জনের সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হয়নি। প্রসিকিউশন বলছে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল পদ্ধতিগতভাবে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ চালিয়েছে। ইসরায়েল তুরস্কের এ পদক্ষেপকে প্রচারণামূলক নাটক বলে উড়িয়ে দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিওডন সার সামাজিক মাধ্যমে লিখেছেন, ইসরায়েল স্বৈরাচার এরদোগানের নতুন নাটককে প্রত্যাখ্যান করছে। তবে হামাস তুরস্কের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, এটি ন্যায়, মানবতা ও ভ্রাতৃত্বের প্রতি তুর্কি জনগণ ও নেতৃত্বের আন্তরিক অঙ্গীকারের প্রতিফলন। এদিকে পশ্চিম তীরের অধিকৃত জুদেইরা গ্রামে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগে ১৬ বছর বয়সী ২ সন্দেহভাজন কিশোরকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত ২ কিশোরের নাম প্রকাশ করেছে। তারা হলেন মোহাম্মদ আতিম ও মোহাম্মদ কাশিম। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে অভিযোগ বিএনপির। জনস্বার্থে রাজপথে থাকার দাবি জামাতের। ফেব্রুয়ারিতে নির্বাচন বললেন প্রেস সচিব। জন অধিকার প্রতিষ্ঠায় বৈষম্য বিরোধী আইন অপরিহার্য, মত বিশিষ্ট জনেদের। এই সরকারের মেয়াদে বাস্তবায়ন চান অংশীজনরা। শাহবাগে প্রাথমিক শিক্ষকদের পদযাত্রায় পুলিশে বাধা, জলকামান, টিয়ার শেলে কয়েকজন আহত। পাঠদান ব্যাহত হলে ব্যবস্থা, হুঁশিয়ারি উপদেষ্টার। এবং মজুতদারদের কারসাজিতে লাগামহীন পেঁয়াজের দাম। ক্ষুব্ধ ক্রেতা, সংকট দূর করতে উৎপাদন বাড়ানোর তাগিদ। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত ৯টায়। এর আগে সন্ধ্যা ৭টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।